চাহিনাই অসার এই সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ঘুরিতে চাহিনাই অসার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। হবে আমার বলে যাহা কিছু, আমার বলে যাহা কিছু সবই তোমায় সুখে দেই। তোমার নামে তুমি এত দয়াল শোনো শোনো হে ভোলানাথ, বলি তোমার খাই, আসলে আমার তত্ত্ব বুঝতে পারো না। শ্মশানে গেলে কাম কামনা দূরে যদি যায়, বলো দেখি মামলার জন্ম কেমনে হয়। কি সুন্দর কথা বলছে, শ্মশানে গেলে কাম কামনা দূরে যায়। কি 10 ইন্দ্রিয় ষড়রিপু 16 জন দূরে চলে যায়। তাহলে শ্মশানে গিয়ে যদি তোমার কামনাই দূরে যায়, তাহলে মা মনসার জন্ম হয়েছিল কোন কায়দা? কোন কায়দা? একদিন ভোলানাথ যিনি রওনা করিল, সরোবরের কিনারে গিয়ে যখন হাজির হলো, হঠাৎ করে উর্বশী মেনকা উপর থেকে যায়। তাকে দেখে শিবের ওইখানে বিন্দু ঝরে যায়। ওই বিন্দু পদ্ম পাতায় যখনই পড়িল, পদ্মনাল বাহিয়া বিন্দু নিচে চলে গেল। নিচে চলে গেল। সেই বিন্দুতে মা মনসার জন্ম হলো। তাই এইবার ভোলানাথ আমি তোমারে জানাই, মা মনসার জন্ম হয়ে পরের দিন যখন যায়, হ্যাঁ উল্টো দিক করবে না, মা মনসার জন্ম হয়ে পরের দিন যখন যায়, মনসা কমণ্ডলের মধ্যে তখন ঢুকে যায়। শিবের কমণ্ডলের মধ্যে যখন ঢুকে গেল, পরের দিন গৌরী যখন রান্না করতে গেল, খুন্তি দিয়া কমণ্ডলে যখন খোঁচা দেয়, সাথে সাথে মনসার ডান চোখ কানা হয়ে যায়। তাইতে তারে ডাইনি কানি জগতে বলা হয়। এই কারণে মা মনসার এক চোখ কানা হয়। ও বাবা, যদি শ্মশানে গেলে কাম কামনা দূরেই যায়, তাহলে উর্বশী মেনকা উপর থেকে গেল, তার চেহারা দেখে তোমার বিন্দু খরণ কেন হলো? তাতে মনসা জন্মাইল। এই ব্যবহারটা কি ভালো করে বুঝাইয়ে বলে যেও, বুঝিয়ে বলে যেও। আর একদিনের কথায় আমার মনে পড়ে যায়, শিব চতুর্দশীর রাত্রি জানাচ্ছি সবাই। শিব বারে বারে জানি কুস্তি করা যায়, কুস্তি পারা মানে বেশ্য পারা জানাই এই সবাই। দেখি ছেলে হয়ে বাপের নামে এই ধরনের কথা বলা কি ঠিক হয়? তবু না বলেও যাব না, না বলে যাব না, বলতেই হবে। বাবা আমার
এত সুন্দরী মাকে রেখে, আমার মা দুর্গাকে রেখে মাঝে মাঝে কুচনি পাড়া যায়। কুচনি পাড়া বোঝেন? কুচনি পাড়া, কুচনি মানে বেশ্যা, বেশ্যা মানে বারঙ্গনা, ওই পাড়ায় যায়। তা আমি নারদ বসে থাকবো, আমি গিয়ে মার কাছে বলবো না? দুর্গা মাকে বলেছি, মা কাজ হয়ে গেছে, বাবা কিন্তু এই কর্ম করে। মা চিন্তা করে কাজ তো সারছে। মা সাথে সাথে ওই পাড়ায় যেতে, ওই পাড়ায় যেতে মাঝখানে একটা নদী আছে। তাই মা যে রাতে শিব যাবে, মা কি করেছে, মা ছদ্মবেশ ধরিয়া পাটনি সাজিয়া ওই নদীতে নৌকা নিয়ে বসে আছে। ভোলানাথ কি করছে জানে? ওই পাড়াতে যাওয়ার জন্য রেডি যখন হলো, কোসমর্দন যখন তাহার জাগিয়া উঠিল, ধীরে ধীরে যখন এতে চতুর্দশী রাত, কামনাতে হয়ে গেল শিবকর্তাকা। যখন গিয়ে ওই নৌকায় উঠিয়া বটে গেল, ওই নৌকা মাঝ নদীতে যখন পৌঁছালো, মা কালিকা নৌকার ডালিতে পাড়া দেয়, সাথে সাথে নৌকা খানি ডুবিল সেটাই। ওই নৌকা যখন এতে ডুবিয়া যে গেল, শিব দুর্গা কিন্তু তখন জলের মধ্যে রলো। নদীর নিচে গিয়া তখন রতিক্রিয়া হয়, সেইখানেতেই একটা এরে গরুর জন্ম হয়, যেটা হলো শিবের বাহন। সার বটে কয়, তোমার দ্বারা সার কেন জন্মালো দুনিয়ায়? শ্মশানে গেলেই যদি কামনা দূরে যাবে, তাহলে সার কেন বলো সার জন্ম হবে? ও বাবা গো, তুমি যদি এত ভালোই হও, কুচনি ভাড়া কেন যাও? ওই দিন রাতে নদীর তলদেশে বসিয়া আমার মা বাবার মিলনে আমার এক ষাঁড় ভাই, আইরে গরু ভাইয়ের জন্ম। এই ষাঁড় গরুটা আগে জন্মে কে ছিল? এ তোমাদের ওইখানে আসার আগে কোথায় ছিল? স্পষ্ট জবাব দেবা। আর যে কালী সেই দুর্গা, তুমি জবাব দিও খাঁটি। কেন দুর্গা পূজায় লাগে বেশ্যার দুয়ারের মাটি? কি লাগে না? যদি মিথ্যে কথা কয়, এই স্বামী না ছিঁড়ে যেন আমার মাথায় পড়ে, উপরে যে বাসটাস আছে ওগুলো যেন না পড়ে। কে দুর্গা পূজায় ওরাকান্দির মাটি লাগে না, এ কাঠালিয়ার হরিগোসাইয়ের পিঠের মাটি লাগে না, লক্ষ্মীখালীর মাটি লাগে না, ওরাকান্দির মাটি লাগে না, নদিয়ার মাটি লাগে না, হ্যাঁ লাগে লাগে না, শান্তিপুরের মাটি লাগে না, উড়িষ্যার মাটি লাগে না, পুরীর মাটি লাগে না, বৃন্দাবনের মাটি লাগে না, লাগে কিসে? বেশ্যার দুয়ারের মাটি। তাহলে বৃন্দাবনের মাটির চেয়ে বেশ্যার দুয়ারের মাটি এত পবিত্র কিসে, যে মাটি ছাড়া দুর্গা পূজা হয় না? তুমি কথা নেব কেন দুর্গা পূজায় বেশ্যার দুয়ারের মাটি লাগে? এর স্পষ্ট জবাব দিয়ে দেবো। ভাবছো নাকি সাইডে দেবো? আমি আবার আসতেছি। একজন লোকও থাকবে, তাও গান হবে। কমিটির লোকজন গিয়ে ঘুমাবে, তাও এই খুঁটির সামনে গান হবে। ইয়ার কি আমি নামের মধ্যে থাকি, নামের মধ্যে বাহ, এই জন্য নামের মধ্যে থাকে। কৃষ্ণ নাম করো, ভালো কথা, তুমি শিব। মানুষের 32টা দাম, হ্যাঁ 32টা দাম, আর 16 নাম 32 অক্ষর, 32টা দাঁত। দাঁত যদি উঠেও যায়, ওখানে দাগটা তো থাকে। আমার প্রশ্ন হলো, এই 16 নাম 32 অক্ষর, 32 দাঁতে কোন অক্ষর বিরাজ করে, এবং মাঝখানে উপরের 2 দাঁতে কোন কোন অক্ষর পড়ে, আর মাঝখানে নিচের 2 দাঁতে কোন কোন অক্ষর পড়ে? জবাব দিয়ে দেবে। কর্তা করি ঘুমাইনি কাজ হবে না। মুগুরমান মানে মুগুরমান কি সুন্দর। আর উনি আইডিয়া করছে, মানে ঘটনা একটা ঘটি গেছে। দাঁড়া ভাই, আমি কইয়ে নি, মানে আইডিয়াগুলো হবে না কেন? ঘটনা হচ্ছে, খুলনার নিচে বিল পাগলা নামে একটা জায়গা আছে। তা ওইখানে আমার ছোটবেলায় বেড়াতে গেছিলাম, প্রকাশ করিয়ে বৃত্তিবীর সরকার হয়ে বলছি, আমার কাকার শ্বশুর বাড়ি। তখন ওই এলাকায় ছিল না ঘেরবেড়ি, তিল হতো মাথা পর্যন্ত, তিল 3 হাত 3.5 হাত তিল হতো।
তাই জমি যখন চাষ করে তিল বনবে সারা মাঠ চাষ দিয়ে ফেলতো। তা সারা মাঠ চাষ দিয়ে ফেলেছে, তা এক কর্তার গোয়াল ঘরে 2টা এরে গরু আইরে গরু আছে। তা চোর আসছে, চোর চুরি করতে আসছে। চোরের সম্বল কি? একখান লুঙ্গি পরা, কাছা দেওয়া, গামছা পরা, গামছার মধ্যে 1 প্যাকেট গোপাল বিড়ি, ওদিক গোপাল বিড়ি পাওয়া যায়, 1 প্যাকেট গোপাল বিড়ি আর একটা ট্যাক্সি মার্কা ম্যাচ আছে, ওইটা বাঁধা আছে। আর ওই চোর কাছা দেওয়া অবস্থায় চলে আসছে। এসে 2টা এরে গরুর একটা খুলে দড়ি ধরে নিয়ে মাঝ মাঠে চলে গেছে। তা মাঝ মাঠে গিয়ে কর্তা বিড়ির নেশা পেয়েছে। যারা বিড়ি খান তারা ঠিক পায় যে চুরি করে তখন মাছ বিলে এসে গেছি, এখন আর ধরতে পারবে না। তা তুই বিড়ি খাবো, কিন্তু বিড়ি খালি আইডিয়া তো ছাড়িয়ে দিলে চলে যাবে। আইডিয়াটা বাঁধবো কিসের সাথে? ফাঁকা বিল কিছু নাই, সেটা ঢোস কমনির গাছ, মানে ঢোল কমনির তাও নাই, বাঁধবে কিসের সাথে? কন শুকনা বিল চাষ করে গাছা দাও, বিড়ি তো খাতি হবে। তাই এবার কি করছে? কর্তার বুদ্ধি একটা আইছে, মই তো মোড়া তাজা কম না, ওই শিব গোসাই না, ওইটা হ্যাঁ, তা কাঁচা দেওয়া তা মোড়া তাজা কম না। মোর এই ঠ্যাং আছে না, এই ঠ্যাংয়ের যে উড়ত আছে, এই লগে আর গেটারে বান দেয়া বিড়িতে ধরাইয়ে খাইয়ে ল। আর গে তো হস করে, আর ওই আড়ি গরু ধরিয়া ওইটা বাঁধছে উড়তের সাথে, ভালো করে উড়তের সাথে টাইট দিয়ে বাঁধতে গোপাল বিড়ি খুলে ঠোঁটে দিয়া যেই ট্যাক্সি মার্কা ম্যাচ বাইর করিয়া কাঠি ম্যাচের মধ্যে দিয়ে কাঠি বাইর করে যেই ফাঁস করছে, আইরে কি আর বসে থাকে? আইরে দে দো কর্তা শীত, 1 ঠ্যাং আইরে গরুর গলায়, আর 1 ঠ্যাং নিচ দিয়ে যায়, আর পিঠ দিয়ে শাল কালা নিয়ে মাছের মতো ইয়ে যাচ্ছে। এইবার আইডিয়া কয় হা 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 হা, এ দাঁড়া দাঁড়া দাঁড়া, আরো জোরে দৌড়া। কর্তার কাজ সারাও ইয়ে গেছে, শাল কালাই 1 পাল্লা গেছে, কয় দাঁড়া দাঁড়া দাঁড়া, আর 1 পাল্লা গেছে। পাল্লায় পাল্লায় উঠে যাচ্ছে, আজ পাল্লায় পাল্লায় উঠাল, পাল্লায় পাল্লায় উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। গিয়ে এইবার 1 ঠ্যাং আইরে গরুর গলায়, আর 1 ঠ্যাং নিচ দিয়ে যায়। ওই যে ঘর, কাঠের ঘর, ওই ঘরের কাছে যে গিয়ে গরু তো গোয়াল ঘরে যাবে, গরু যেই গোয়াল ঘরে ঢুকছে, কিন্তু চোরের 1 ঠ্যাং চৌকাঠের নিচ দিয়ে ঢুকছে, আর 1 ঠ্যাং এই আইডিয়ার গলায় ঢুকছে। এইবার আইডিয়ার ভিতরের দিক টানে, আর ও কর্তার কাম সারা হয়ে গেছে। ও কর্তা সে সময় কিন্তু এরকম টর্চ লাইট ছিল না, স্বামী স্ত্রী 2 জন ঘরে শোয়া। এইবার ঘরে শোয়া আছে, খুলে বলি সবার কাছে, এখন টের পাচ্ছে। তখন তো আর সচরাচর টর্চ লাইট না, ওই গন্ধ বানতে হবে বাজার থেকে, গন্ধ বাইনিয়ে ফাটকনির মাথায় দিয়া, তারপরে এই যে আগুন তোয়ার মধ্যে দেবে, ফস করিয়ে উঠবে, তারপর তো বাতিটা রেঙ্গাইতে হবে। কি করে সেটা ছাড়া তো সেরেকটা রেঙ্গানো যাবে না, এই আনতে আনিয়ে লইতে হবে সেরেকটা। সে সময় সেরেক আঙ্গান ছিল না, বাতি ধরানো একটা ছিল, ল্যাম্পো, ল্যাম্পো তোমাদের এদিক কী কয় কবে কেনা, ওই বাতি ধরা আগে ছিল। তা ওই যে ছিল তো ওই ল্যাম্পো ধরায়, এখন কয় ল্যাম্পোটা এখন ওই ডাক দিছে, কয় এই প্রথমে কিন্তু করতে বউরে ডাক দিয়ে বলতেছে, ওর দেখি, ওর দেখি, কয় কেন ওর দেখি, কয় কেন, কয় বাতি ডাঙ্গা দেখি, কয় কেন, কয় আমার গোয়েল করে আইরে গরু 2টা, এর বিয়েইলো কোনটা? আইরে গরু 2টা, বিয়েইলে কোনটা? কয় কেন? কয় কান ফাটাইয়ে শোন ভিডিও, শোন ওই বাছুর কোত কোত করে। সত্যি কান দিয়ে বউ শুনতেছে, মানে কর্তার কাজ হয়ে গেছে। বাতি লইয়ে দাঁড়ে যাইয়ে দেখে সত্যি আজকের ফেটে মানুষ হয়েছে। হ্যাঁ, এখন দেখে ওই অবস্থায়, তার যে অবস্থা, তা প্রশাসনের লোক ছাড়া তো আর সারান যাবে। শহীদের খবর দে, দফাদারের খবর দে, চৌকিদের দফাদার চলে আসছে, আসে দেয় ওই কেস। তা লণ্ঠন জ্বালাইয়া ওই ঠেং খুইলা, আইনের লোক তো এরা ঠেং খুলতে পারে, খুলে বলছে তুমি কে? কয় আমি গরু চোর।
আমি চোর। কয় চোর তার এই অবস্থা কেন? তা সব ঘটনা খুলে কইছে। কয় তোমার আর বিচার করা লাগবে না, বিচার আপনা আপনি হয়ে গেছে। অঞ্চলে খবর দিছে, লোকজন আইসা তখন ওই সালার মধ্যে ঠেঙ্গা ঢুকাইয়া ঝোলা কইরে নিয়ে বাড়ি চলে গেছে। কর্তা, এই জন্য শিব চতুর্দশীর রাত্রে আমি বলি তোমার সাক্ষাতে নদীর নিচে জলের মধ্যে প্রতিক্রিয়া নিষেধ। ওই দিন তোমরা একটা মানুষ জন্মাতে পারতা, তোমরা একটা দেবতা জন্মাতে পারতা, তোমরা একটা ষাঁড় গরু জন্মাই দেখা। এই যে কি জ্বালায় ভরিছি জানে, আজকে যে কি জ্বালা, ওরে জ্বালা এ সহ্য করা যায় না। আমি বাইরে বসে অত গান গাই, আর বাইরে বসে আমি চিন্তা করি যে কমিটির বাবুরা কি টাকা টোকা দেবে না কি করবে না। এত আমি চিন্তা করি যে এই সোনা মুখ দিয়ে এই কথা বাইর করে কি কে কে মুখ দিয়া, এই মুখে লাতি সোভার, এই মুখে গিবার কি করে, এই মুখেই সব। তো তুমি কথা নিও, তোমারে যে প্রশ্ন করি তুমি সুন্দরভাবে জবাব দিও। দরকার হয় আমি আবার আসবো, তুমি কথা নেবা, খাঁটি মনে সুন্দরভাবে জবাব দেবা যে প্রকৃত পূজা দিলে কি হয়, না দিলেই বা কি হয়। মনে করে বিবেচনা, এই জগতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না, আমাদের দেহ নৌকা বালুর চরে ডুবেই যাবে। তাই অনাদিবাবু একটা গান গাইলেন, অত সহজে সবসময় তো রসিকতা করা যায় না, মাঝে মাঝে ঘুম ভাঙাতে হয়। এই জন্য একটু রসিকতা করে মাঝে মাঝে ঘুম ভাঙিয়ে এইবার একটা অনাদিবাবুর জীবনের শেষ ধুয়া দিতে হয়। দেখেন, লক্ষ্য করে বলি সবার ধারে, বিজয় সরকার মশাই দুজন শিষ্য পরিসভার কাছে, একজন অনাদিবাবু, একজন রসিকবাবু। এই দুই ভাই যখন গান গাচ্ছে, অনাদিবাবু এবং রসিকবাবু, তা আগে কবি গান হতো, এমন লাগা লাগতো সরকাররা আসলে মারামারি হয়ে যেত, মারামারি হয়ে যেত, এমন লাগা লেগেছে দুই ভাই। রসিকবাবু ডাক দিয়ে অনাদিবাবুকে বলছে, অনাদিদা তোমার সাথে আমি জীবনে গান গাবো না। অনাদিবাবুও বলছে, রসিক তোর সাথেও আমি গান গাবো না। অনাদিবাবু বাংলাদেশে রয়ে গেলেন, রসিকবাবু ভারতে গিয়ে তালবান্ধায় বাড়ি করলেন। তখন রসিকবাবু গান গায় ওপার বাংলায়, আর অনাদিবাবু গান গায় এপার বাংলায়। রসিকবাবুর হলো তখন লিভার ক্যান্সার। ডাক্তারের কাছে গেল, ডাক্তার ডাক দিয়ে বলল, সরকারবাবু আপনাকে আমরা বাঁচাতে পারবো না, কেননা সায়েন্স এমন কোনো ওষুধ বের করতে পারে নাই এখনো যে আপনার এই রোগ, এই ক্যান্সার ভালো করবে। ডাক দিয়ে বলছে, কিছুতে কি ভালো হব না? ডাক্তার ছিল একজন ভক্ত মানুষ, ডাক দিয়ে বলছে ভালো হতে পারে। ডাক দিয়ে বলছে, রসিকবাবু ভালো হতে পারে, খাঁটি কোনো হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, আল্লাহ ভক্ত, খাঁটি কোনো ভক্তের, বৈষ্ণবের খাঁটি কোনো ভক্তের যদি চরম ধুলি পায়, ওই ধুলির গুণে ভালো হয়ে যেত। যখন আজকে আমরা এখানে গান শুনছি, আমি তিমির সরকার এসেছি, মানুষবাবু এসেছেন খুলনা থেকে, এই জায়গায় আর জীবনে দেখা হতেও পারে, নাও হতে পারে। জগতে আসার একটা সিরিয়াল আছে, বড় মেজ সেজ ছোট, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কি কখন যে চলে যায় কেউ কোনো দিন বলতে পারে না। হয়তো যেখানে বসে গান শুনছেন আমার, এইখানে 200 বছর আগে, 200 বছর আগে কারা ছিলেন, আগামী 200 বছর পরে কারা থাকবেন, নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। কিন্তু আপনাকে আমাকে সবাই ত্যাগ করলেও মরণ বন্ধু কিন্তু ত্যাগ করবেন। শেষের দিনে পার ঘাটায় যেতে হবে। ঠাকুর এসে বলবে তোমার কাছে পারের করি আছে, আমি বলবো আমার এপারে ব্যাংক ব্যালেন্স আছে, স্বর্ণ অলংকার আছে, টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, ব্যাংক ব্যালেন্স আছে। বলছে ও সব কিছু না, পারের করি হলো তুমি কি জীবনে কোনোদিন ভক্ত হয়ে ভক্তকে আলিঙ্গন করেছো?
তুমি কি জীবনে কোনোদিন ভক্তের চরণ ধরে নিয়েছো? তাহলে তাই দাও, সেই গুণে তোমাকে পার করে দিচ্ছি। আজ রসিক বাবু চিন্তা করে কোথায় বৈষ্ণব পাবে, কোথায় বৈষ্ণব পাবে। তাহলে বৈষ্ণব একজন আছে বাংলাদেশে, সে আমারই দাদা, অনাদি দাদা। শয়নে স্বপনে রসিক বাবু চিন্তা মরণে অনাদি বাবু জাপ জপ করতেছে, অনাদি দাদা, অনাদি দাদা, অনাদি। মন দিয়ে ডাকলে পরে মনের মানুষ টের পেয়ে যায়। অনাদি বাবু টের পেয়ে গেলেন রসিক বাবুর ডাক এসে গেছে। অনাদি বাবু ভারতে চলে গেলেন। রসিক বাবু একটু ঘুমের মতো পড়েছেন ভোর রাত। ঘুম থেকে উঠে দেখে রসিক বাবু তার মাথাটা অনাদি বাবুর কোলে। অবাক হয়ে রসিক বাবু বলছে, দাদা তুমি আমার ডাক শুনেছ? বলছে, ভাই তোর প্রতিটা ডাক আমি শুনেছি। বলছে, দাদা আমাকে একটু চরণ ধুলি দাও, ডাক্তার বলেছে ওই ধুলি দিলে আমি বেঁচে যাব, দাও। অনাদি বাবু কোনো কথা বলছে না, ধুলিও দিচ্ছে না, কারণ অনাদি সাধক অনাদি জানে যে রসিককে আর ফিরানো যাবে না, মরণকে আর ফিরানো যাবে। ডাক দিয়ে বলছে, রসিক রে ভাই তুই যা, আমি পেছনে পেছনে আসি। তুই যা, আমি পেছনে পেছনে আসতেছি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষ, আমরা হিংসা, নিন্দা, অহংকারে জগতের বুকে মত্ত, কিন্তু আমরা ভাবি না আপনার আমার মরণ হবে। এই নিঃশ্বাসের বিশ্বাস হায় রে জীবন, একবার চলে গেলে এ দেহে কোনো গুণ রবে না। মাটির ঘরে রব একাকী আমি, সাথী আমার কেউ হবে না, সাথী আমার কেউ হবে না। মাটির ঘরে রব আমি একাকী, সেদিন সাথী আমার কেউ হবে না। বান্ধব বিনা কেউ রবে না, সে বিনা বান্ধব হবে না। চরণ ধুলি দিচ্ছেন। রসিকবাবু বলছে, ও দাদা বুঝেছি, আমার যাবার সময় হয়ে গেছে, তাই তুমি ধরে দিলে না। তবে দাদা যাবার আগে একটু ধরি দাও, আমি যাই। তবে এই আশীর্বাদ চাই, আমি যেন এই পার ঘাটাতে পার হয়ে আমি আমার ঠাকুরের সাথে বিলীন হতে পারি। এই মায়া নদীর চরে তরি ডুবে যাবে। তাই অনাদিবাবু গিয়ে উঠলেন, নৌকা ডুবলো বালু সরে রে, হারে আমার সাধে নৌকা রে, চলে হারে আমার
গুরু গো রাইছে নৌকারে হরি বল হরি বল আগা ডুবলো পাঁচ সাজে ডুবলো নায়ের গুড়া ক্রমে ক্রমে ডুবে এলো রে নৌকার মাছ তুলে সুরারে আগা ডুবলো পাঁচ সাজে ডুবলো না জানি কুড়া ক্রমে ক্রমে ডুবে এলো রে এই নৌকার মাছ তুলে চূড়ালে আগা নৌকার কর্ণরে কানো পাছা নৌকা সাদা সন্ধ্যাবেলা গিয়া দেখি রে এই নৌকা শ্মশান ঘাটে বাধা রে আগা নৌকার বর্ণরে কান